আচ্ছা, তাহলে আমরা শুরু করলাম। আজকে আমরা 2 নম্বর ক্লাস নিব। আমাদের আজকের টপিকের নাম হলো টেরিডোফাইটা। তো আজকে টেরিডোফাইটা পড়াবো। টেরিডোফাইটা মানে হলো ফার্নবর্গীয়। এগুলো তোমাদেরকে সব বায়োলজি ল্যাবে পড়াবে, মানে বাস্তবে দেখাবে। তো বা ফার্নবর্গীয় উদ্ভিদ। তো টেরিডোফাইটাতে আমরা যদি আসি, বায়োফাইটাতে তোমরা কিন্তু পড়ে আসছো অলরেডি। ওরা কিন্তু ক্রিপ্টোগ্যামাস, এরাও ক্রিপ্টোগ্যামাস। দ্যাট মিনস এদের ফুল ফল হবে না, এই জন্য এদেরকে কি বলা হয়? ক্রিপ্টোগ্যামাস বলা হয়। যদিও ক্রিপ্টোগ্যামাসের মধ্যে আবার বায়োফাইটা এবং টেরিডোফাইটা হলো উন্নত, হায়ার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। এখন এই টেরিডোফাইটার সাথে তোমার বায়োফাইটার কিছু মিল থাকলেও অনেকগুলা অমিল আছে। যেমন মসবর্গীয় উদ্ভিদগুলোতে ভাস্কুলার বান্ডেল ছিল না, এখানে ভাস্কুলার বান্ডেল থাকবে। ওইখানে স্পোরটা ছিল হোম স্পোরাস, এখানে থাকবে হ্যাটারো স্পোরাস বা হোম স্পোরাসও কিছু কিছু ক্ষেত্রে থাকে। বায়োফাইটা থেকে এই টেরিডোফাইটার মেইন একটা প্রধান পার্থক্য হলো বায়োফাইটা কিন্তু থ্যালয়েড, কিন্তু টেরিডোফাইটা থ্যালয়েড না। ওদেরকে মূল কাণ্ড পাতায় তুমি বিভক্ত করতে পারবা, মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যাবে। আচ্ছা, তো আমরা শুরু করি। তো টেরিয়ন এই শব্দ থেকে তোমার এই টেরিডোফাইটা শব্দটা আসলো, গ্রিক শব্দ টেরিয়ন। টেরিয়ন মানে হলো তোমার হলো বা টেরন, এই শব্দের মানে হলো তোমার হলো পক্ষল বা ডানা, ঠিক আছে? তো এখানে পির উচ্চারণটা হবে না আর কি, বুঝতে পারছো? পির উচ্চারণটা হবে না। তো টেরন বা পক্ষল বা ডানা, আমাদের বডিতেও আমাদের বাটিব্রার মধ্যেও এরকম টেরিগয়েড থাকে। টেরিগয়েড মানে হলো ডানার মতন আর্টস, আঁকা বাঁকা জায়গা, ঠিক আছে? তো এর আবেদনিক অর্থ হলো ডানা বিশিষ্ট উদ্ভিদ। দ্যাট মিনস এই উদ্ভিদটার এখন কাণ্ড, ডাল এগুলা বের হওয়া শুরু করছে। হ্যাঁ, তো আমাদের খুব কমন, এটার মূল কাজ হলো শোভা বর্ধন করে। এদের তো ফুল ফল হয় না, তো ওদেরকে রাইখে আমাদের লাভটা কি? আমরা তার ফল খাইতে পারতেছি না। মূলত হলো শোভা বর্ধন করে। দ্যাট মিনস তুমি একটা বোটানিক্যাল গার্ডেন বানালা, বাড়িতে একটা বাংলো বানালা, শিশু পার্ক বানালা, সেখানে এই গাছগুলো রাখলে দেখতে সুন্দর লাগে আর কি। ডেকি শাক নামে একটা শাক পাওয়া যায়, সেটাও নাকি কি, হ্যাঁ হ্যাঁ, সেটাও নাকি এক ধরনের ফার্নবর্গীয়। তো সকল ফার্ন এবং ফার্ন জাতীয় যত উদ্ভিদ আছে সবগুলোকে একসাথে আমরা টেরিডোফাইটা বিভাগে রাখতে পারি। তো এখানে আর কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি। অপুষ্পক, এটা আমরা আগেই বলছিলাম, দেহের মধ্যে ভাস্কুলার থাকায় এদেরকে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয়। খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ক্রিপ্টোগ্যামাস আমরা জানি যাদের মধ্যে ফুল ফল হয় না। তো যতগুলো ক্রিপ্টোগ্যামাস আছে, শৈবাল, ছত্রাক, বায়োফাইটা, টেরিডোফাইটা, এই চারটার ভিতরে অনলি শুধুমাত্র টেরিডোফাইটার মধ্যে কি আছে? ভাস্কুলার টিস্যু আছে। এই জন্য বলা হয় যে ভাস্কুলার ক্রিপ্টোগ্যামাস বলা হয় কাদেরকে? টেরিডোফাইটাকে। যে এটা ক্রিপ্টোগ্যামাস ঠিক আছে, তবে আবার এর মধ্যে কি আছে? ভাস্কুলার বান্ডেল আছে। আচ্ছা, তো পৃথিবীতে প্রায় 11,023টা প্রজাতির টেরিডোফাইটা উদ্ভিদ আছে, ঠিক আছে? তো টেরিডোফাইটা বিভাগের অন্তর্গত উদ্ভিদগুলোকে টেরিডোফাইটস বলা হয়। তা আমরা মূলত টেরিডোফাইটস নিয়ে আলোচনা করব। তো বাংলাদেশে মোট 195টা প্রজাতির টেরিডোফাইটস আছে, যদিও আমরা গতকালকে যেটা বায়োফাইটা পড়ছি সেটা ছিল 45টা। আচ্ছা, ওকে। তো এর কিছু আছে তোমার হলো মনে করো স্থলজ, জলজ, কিছু আছে পরাশ্রয়ী, অন্যান্য বট গাছ, গাছের উপর জন্মায়, ঠিক আছে? তো মেনলি থাকে হলো স্থলভাগেই থাকে, এবং বলা হয় প্রায় 400 মিলিয়ন বছর পূর্বে এটা নাকি সর্বপ্রথম কি হলো আবিষ্কার হলো আর কি, বা তখন থেকে এটা যারা বিবর্তনে বিশ্বাস করে বলছে 400 মিলিয়ন বছর পূর্বে এটার প্রথম দেখা গেছে এটা। তো এটার কি কি বৈশিষ্ট্য আমরা একটু বৈশিষ্ট্যগুলো পড়ে আসবো। একদম 3 স্টার মেডিকেল, সব জায়গাতেই এই টেরিডোফাইটার বৈশিষ্ট্যগুলো আসবে, নিচের কোনটি নয়, নিচের কোনটি সঠিক আসবেই। তাহলে অপুষ্পক, হ্যাঁ আমরা জানি, যেহেতু এটা ক্রিপ্টোগ্যামাস তার মানে অপুষ্পক। অবীজি, হ্যাঁ তার ফুল হয় না, ফল হয় না। যদি ফল না হয় তো বীজ আসবে কোত্থেকে? ফলের ভিতরেই তো বীজটা থাকে। গ্যামেটোফাইটিক পর্যায়ে কে প্রোথ্যালাস বলে, যা থ্যালাস প্রকৃতির। আচ্ছা, এখানে একটা খুব সুন্দর কথা বলছে, এদের যখন গ্যামেটোফাইট দশাটা আছে না, দ্যাট মিনস তোমরা একটু এখানে খেয়াল করো, এখানে একটা শব্দ খেয়াল করো, কি লেখছে? প্রধান দেহটি স্পোরোফাইট। আমরা তো গতকালকে বায়োফাইটা পড়ালাম, ওদের প্রধান দেহ কি ছিল? গ্যামেটোফাইট। ওদের হ্যাপ্লয়েড দশা মেন, ডিপ্লয়েড দশা কি? আবার এদের হলো ডিপ্লয়েড দশা মেন, হ্যাপ্লয়েডটা আবার কি? আরে এই যে হ্যাপ্লয়েড দশা যেটাকে আমরা গ্যামেটোফাইট বলি, গ্যামেটোফাইট শব্দের মানেই কিন্তু আমি বারবার বলি, পেছানো যাবে না। গ্যামেটোফাইট মানে কি? হ্যাপ্লয়েড দশা। ওদের হ্যাপ্লয়েড দশায় যখন থাকে তখন যে জিনিসটা দেখা যায় ওটার নাম হলো প্রোথ্যালাস। কি নাম?
প্রোথ্যালাস। এটা খুব বেশি ইম্পর্টেন্ট যে টেরিডোফাইটার হ্যাপ্লয়েড দশাটাকে বা গ্যামেটোফাইটিক দশাটাকে কি বলে? প্রোথ্যালাসটা দেখতে থ্যালাসা প্রকৃতির, মানে তখনও মূল কাণ্ড পাতা তৈরি হয়নি, এই জন্য তখনও এটার নাম হলো কি থ্যালাস। এরপরে যে এটা কি হয়ে যায়, মূল কাণ্ড পাতা তৈরি হয়। এদের ভাস্কুলার টিস্যু আছে, খুবই সুন্দর। হ্যাঁ আমরা জানি যে এর মধ্যে ভাস্কুলার টিস্যু আছে। আচ্ছা তোমাদেরকে আমি যদি বলি এর আগেরটা থেকে ভাস্কুলার টিস্যু আছে, তাহলে এটার মধ্যে ভাস্কুলার টিস্যু আছে। তাহলে ভাস্কুলার টিস্যু বলতে আমরা দুইটা জিনিস বুঝি, জাইলেম এবং ফ্লোয়েম। তোমরা আবার কিন্তু জানো জাইলেমের মধ্যে 4টা জিনিস আছে, ট্রাকিড, ভেসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা। আবার ফ্লোয়েমের মধ্যে আছে 4টা জিনিস, সিবনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম ফাইবার, ফ্লোয়েম প্যারেনকাইমা। এখন তোমার কি মনে হয় এই যে ভাস্কুলার টিস্যুর ভিতরে এগুলো সব আছে? না। যেই কোনো জিনিসের ক্ষেত্রে মনে রাখবা, যেই উদ্ভিদের মধ্যে, যে প্রাণীর মধ্যে এই ঘটনাটা প্রথম হবে সেটার মধ্যে এটা পরিপূর্ণ থাকবে না। মানে এদের জাইলেম ফ্লোয়েম নামে আছে, কিন্তু আলটিমেটলি যে কার্যকরী জাইলেম ফ্লোয়েম ওরকম না, সরল প্রকৃতি। কি প্রকৃতির? নগ্নবীজিতে আরো একটু বড় ডেভেলপ করবে, আর আবৃতি বীজিতে যে এটা কি হবে, ডেভেলপ করবে। তুমি চিন্তা করে দেখো, আমাদের মধ্যে কি আছে? ব্রেন আছে। আমরা কোন গ্রুপে আছে, আমরা কোন শ্রেণীতে আছি? ম্যামেলিয়া। তো কুকুর বিড়াল ওদের মধ্যে তো ব্রেন আছে, কিন্তু ওদের ব্রেন আর আমাদের ব্রেনের মধ্যে পার্থক্য কি? আমাদের সুগঠিত, কার্যকরী। কথাকে বুঝাতে পারছি? তো ঠিক তুমি যদি চিন্তা করে দেখো, টেরিডোফাইটার পরে হলো নগ্নবীজি, তারপরে আবৃতি বীজিত। তো এই জন্য এটার মধ্যে ভাস্কুলার টিস্যু আছে, তবে এটা কোন প্রকৃতির? সরল প্রকৃতির, মানে ডেভেলপ না। অধিকাংশ প্রজাতিতে কাণ্ড রাইজোমে রূপান্তরিত। ওই যে আমরা গতকালকে দেখছিলাম রাইজয়েডের মতো মূল রোম, তো ঠিক এদেরও ঠিক কাণ্ডগুলো রাইজোমে রূপান্তরিত। দ্যাট মিনস ওই আম গাছের কাণ্ড, কাঁঠাল গাছের কাণ্ড যেরকম শক্ত মোটা মোটা হবে ওরকম না। রাইজোম মানে হলো পাতলা চিকন, ঠিক আছে, চিকন করে, রোমের মতো। এদের জননাঙ্গ বহুকোষী, ভালো কথা। বায়োপ্রেটা তো সেম ছিল। এদের জননাঙ্গের 4টা দিকে বন্ধাকোষের বেষ্টনী থাকে, বায়োপ্রেটা তো ছিল এটা। বন্ধাকোষ মানে যে কোষটা কি করতে পারে না, জনন করতে পারতেছে না, বন্ধাকোষ আর কি। এদের স্ত্রী গ্যামেট নিশ্চল, হ্যাঁ বায়োপ্রেটাতেও ছিল। এবং আর্কিগোনিয়া উৎপন্ন করে, ভালো কথা, বায়োপ্রেটাতেও ছিল এটা। আর্কিগোনিয়া হলো স্ত্রী গ্যামেট যেখানে থাকে। আচ্ছা ও এক এখানে 2 এখানে এইভাবে করে দিল। আচ্ছা সমস্যা নেই। দেহকে মূল কাণ্ড পাতা বিভক্ত করা যায়, হ্যাঁ বলছি, খুবই 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 খেয়াল করার একটা বিষয়। হ্যাঁ এই যে এদেরকে মানে থ্যালোয়েড না শেষ। হ্যাঁ এদেরকে মূল কাণ্ড পাতায় বিভক্ত করা যায়, এই জন্য এটা থ্যালোয়েড না। এদের ভ্রূণ সৃষ্টি হয়, তাহলে আগেরটাতে কিন্তু এরকম ভ্রূণ তৈরি হয় নাই, স্পোর তৈরি হলো, স্পোরটা পরবর্তীতে হয়ে যায়, বিকশিত হয়। স্পোরোফাইট থেকে স্পোর উৎপন্ন হবে, যা সম এবং অসম 2 রকমের হতে পারে। তাহলে এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আমরা যখন বায়োপ্রেটা পড়ালাম গতকালকে, সেখানে দেখছিলাম স্পোর হলো সম প্রকৃতির, আর এখানে সম অথবা অসম 2 রকমের স্পোর হতে পারে। এদের পুংগ্যামিট হলো সচল এবং অ্যান্থ্রিডিয়াম উৎপন্ন হয়, ভালো কথা, আমরা আগেরটা তো পড়ে আসলাম যে পুংগ্যামিট যেটা থাকে এটা হলো সচল থাকে, এবং যে জায়গায় থাকে তার নাম হলো কি, অ্যান্থ্রিডিয়াম। জীবনচক্রে সুস্পষ্ট হিটারোমরফিক জনুক্রম, অর্থাৎ এই হিটারোমরফিক জনুক্রম শব্দটা কিন্তু তোমরা ম্যালেরিয়ার মধ্যেও পড়ে আসছো। জনুক্রম হ্যাপ্লয়েড দশা, ডিপ্লয়েড দশার যে একটা সাইকেল থাকে না, তার জীবনের যে সাইকেলটা, হ্যাপ্লয়েড ডিপ্লয়েড যে সাইকেলটা, এই সাইকেলটাকে কি বলা হয়? জনুক্রম। এই জনুক্রমের ডিপ্লয়েড দশা এবং হ্যাপ্লয়েড দশা কি থাকে? সুস্পষ্ট থাকে। আমরা এই জিনিসটা সামনে তোমাদেরকে ব্যাখ্যা করব সামনে। তোমরা অলরেডি যারা ম্যালেরিয়া অধ্যায় পড়ছিলে, ম্যালেরিয়াতে তোমরা দেখছো না, মানব দেহের ভিতরে তার ঘটে হলো কি অযৌন জনন, তারপর মশকির দেহের ভিতরে যৌন জনন, সেখানে তার ডিপ্লয়েড দশা থাকে। তাহলে ফুল তার জীবন চক্রের মধ্যে হ্যাপ্লয়েড দশা কতটুকু আর ডিপ্লয়েড দশা কতটুকু, এটা কি সমান সমান নাকি? না, হ্যাপ্লয়েড দশা বেশি, ডিপ্লয়েড দশা অল্প একটু থাকে মশকির ক্রপের ওইখানে। মনে আছে না তোমাদের? এই ধরনের যার হ্যাপ্লয়েড দশা ডিপ্লয়েড দশা দুইটাই সমান হবে, মানে 50% সময় সে হ্যাপ্লয়েডে থাকবে, 50% সময় সে ডিপ্লয়েডে থাকবে, তাহলে তোমাকে তাকে বলবা মানে হ্যাটারোমরফিক বলবা না তখন, ঠিক আছে? কিন্তু হ্যাটারোমরফিক মানে কি? অসম। তো আমরা আসি প্রথমে টেরেসের বৈশিষ্ট্য পড়বো। টেরেস কি জিনিস? এটা টেরিডোফাইটসের একটা প্রজাতি, আমরা পড়াবো টেরিস। তাহলে আমরা এখন টেরিসের বৈশিষ্ট্যতে আসি। একই, যেহেতু টেরিডোফাইটার অন্তর্গত, তো টেরিডোফাইটাতে যা বৈশিষ্ট্য থাকবে টেরিসেরও। আচ্ছা, তারপরেও আমরা কিছু স্পেশাল বৈশিষ্ট্য আমরা এর মধ্যে পাবো, এবং প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ। তাহলে আমরা প্রথমে আসি। তাহলে 1 নাম্বার দেখো, এদের মূল কাণ্ড পাতা বিভক্ত করা যাবে। এই দেখো মূল, রাইজোম, এখানে আছে কি এই যে কাণ্ড আছে,
তারপরে পাতা আছে, ঠিক আছে, দেখা যাচ্ছে আমাদের। আচ্ছা, এটা দিকে একটা তাকো, এটা খুবই ইম্পর্টেন্ট চিত্রটা, তাহলে এটা বুঝতে পারবা তোমরা। তাহলে আমরা একটা একটা করে ধরে আসো। তাহলে দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত, ভালো কথা দেখছি। 2 নাম্বার, কাণ্ড রাইজোমে রূপান্তরিত হয়। কাণ্ডটা কিসে রূপান্তরিত হয়? রাইজোম। এই যে কাণ্ড এখানে রাইজোমে রূপান্তরিত হয়ে গেছে, চিকন চিকন এরকম আর কি রাইজোম। তো তুমি সুগঠিত কাণ্ড থাকে না, সুগঠিত কাণ্ড থাকে না, তার পরিবর্তে থাকে কি? রাইজোম। রাইজোম, এই রাইজোমের উপরে এটা বাদামি বর্ণের এটা আর একটা আবরণ থাকে, তার নাম হলো রেমেন্টা। তার নাম কি? রেমেন্টা। রাইজোমটা কি দ্বারা আবৃত থাকে? রেমেন্টা, বাদামি বর্ণের, সামনে লেখা আছে। তাহলে কাণ্ড কিসে রূপান্তরিত হয়? রাইজোম। রাইজোমের উপর আবার কিসের আবরণ থাকে? রেমেন্টার আবরণ থাকে। কিছু করার তো নাই, তোমাকে মুখস্থ করতে হবে। আবরণ নামই কি? রেমেন্টা। পাতাগুলো যৌগিক, কচি অবস্থায় পাতাগুলো কুণ্ডলিত থাকে। কি অবস্থায় থাকে? দেখো তো, পাতাগুলো কুণ্ডলিত, এরকম কুণ্ডলিত হয়ে থাকে। তোমাদেরকে একটা চিত্র দেখানো হয়েছিল, এই দেখো পাতাগুলো কি অবস্থায় আছে। এই হলো দেখো কুণ্ডলিত, ভিতরে আবার প্রত্যেকটা পাতা কি অবস্থা আছে? কুণ্ডলিত। এই যে কুণ্ডলিত আছে কচি অবস্থায়, এটাকে সার্সিনেট ভার্নেশন বলা হবে। কি বলা হবে? খুবই বেশি ইম্পর্টেন্ট, যে টেরিসের কুণ্ডলিত কচি পাতাকে কি বলা হয়, বা এর বিন্যাসকে কি বলা হয়? সার্সিনেট ভার্নেশন। সার্সিনেট ভার্নেশন। তাহলে এই যে কুণ্ডলিত কচি পাতা, এটাকে কি বলা হবে? সার্সিনেট ভার্নেশন। তাহলে আমরা যেটা দেখতেছিলাম সেখানে চলে আসি আবার। তাহলে পাতা যৌগিক, কচি অবস্থা, কুণ্ডলিত থাকে, ঠিক আছে। আচ্ছা, এরপর বলছো সব স্পোর একই রকম, অর্থাৎ এই যে টেরিসের আবার স্পোরগুলো হোমোস্পোরাস। এখন তুমি যে টেরিডোফাইটা পড়লাও, হোমোস্পোরাস, হেটারোস্পোরাস, তাহলে এখানে কি হেটারো লিখছে? আরে ভাই, এটা তো কমন, সকল টেরিডোফাইটার কথা বলছে। টেরিডোফাইটা বলতে কি শুধু টেরিস নাকি? 200 কটা প্রজাতি পড়লো না মাত্র? 285টা কটা বললো? এই তো ততগুলোর মধ্যে এখানে জাস্ট একটা প্রজাতি নিয়ে আলোচনা করলো, এটার মধ্যে সম আকৃতির, ঠিক আছে। তাহলে তোমাকে যদি বলা হয় টেরিসের স্পোর কেমন, তাহলে সম আকৃতি, বুঝাতে পারছি? স্পোরেঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। দেখি তোমাদের শব্দটা কি, এই কথার মানে কি বলো। এই 6 নাম্বার ব্যাখ্যাটা আমাকে কেউ একজন দেয়, দেখি মনে আছে কিনা, বা কেমন তোমরা মনে রাখো কিছু। স্পোরেঞ্জিয়া একত্রিত হয়ে পত্রকের কিনারায়, পাতার কিনারার দিকে সোরাস গঠন করে। হ্যাঁ, খুব সুন্দর কথা। স্পোরেঞ্জিয়া মানে রেণুথলি, ইংলিশে স্পোরেঞ্জিয়া, বাংলাতে রেণুথলি, বা স্পোর তৈরি করা যে জিনিস, তার নাম স্পোরেঞ্জিয়া না? আমরা কত স্পোরেঞ্জিয়ার নাম পড়লাম শৈবাল ছত্রাকের মধ্যে, অনেক স্পোরেঞ্জিয়া। তাহলে এই যে রেণুথলিগুলা, এই কথাটা সে বাংলাতে লিখতে তারা অসুবিধা হচ্ছে, ইংলিশে লেখা আছে। তো লিখতে পারতো রেণুথলিগুলো একত্রিত হয়ে পত্রকের কিনারায় সোরাস গঠন করে। এখন সোরাসের বাংলা অর্থ তো আর পাচ্ছে না, তো সোরাসে দিয়ে রাখলো আর কি। তো আসো আমরা একটু দেখি তোমাদেরকে এখানে। এই যে পাতার কিনারার দিকে সোরাস গঠন করবে, সোরাস দ্যাট মিনস রেণুথলি থাকবে। এখানে কি কি থাকবে? রেণুথলি। এখানে রেণুথলিটা যদি দেখা যাচ্ছে না ভালোভাবে, তুমি জাস্ট একটু মাথার মধ্যে রাখো যে যে স্পোরেঞ্জিয়াগুলা বা রেণুথলিগুলো একত্রিত হয়ে পাতার কিনারার দিকে থাকবে, যেটার নাম হলো সোরাস। নাম কি? জিনিসটা কল্পনা করে নাও মিয়া, কল্পনা করতে পারতেছো? কথা কি বুঝতে পারছো? পিছনে তুমি বুঝতে পারছো? কি বুঝতে পারলা বলো তো? বলো যে পাতার কিনারার দিকে, বলবো যে আমি যদি তোমাদেরকে বলি যে তোমরা সবাই জড়ো হইয়া দেওয়ালের কিনারার দিকে একসাথে গুচ্ছ হয়ে বসে আছো, ঠিক আছে। তো এখন ব্যাপারটা এমন আর কি, একটা পাতার কিনারা, এই একটা পাতা আছে না, এটা পাতার কিনারার মধ্যে রেণুথলিগুলো সব গুচ্ছ আকারে থাকবে, ঠিক আছে। এই যে রেণুথলিগুলা বা যেখানে স্পোর থাকে সেটাকে স্পোরেঞ্জিয়া বলা হয়। কথা কি বুঝতে পারছো? যেখানে রেণু থাকে বা যেখানে স্পোর থাকে সেই থলিটাকে বলা হবে স্পোরেঞ্জিয়া। স্পোরেঞ্জিয়া পাতার এক পাশে কিনারায় গুচ্ছ করে থাকবে, এই জিনিসটাকে বলা হবে সোরাস। তারপর আবার এই প্রত্যেকটা রেণুথলি কি দিয়ে ঢাকনা থাকে? ফলস ইন্ডোসিয়াম দ্বারা ঢাকনা থাকে। কি থাকা? ফলস ইন্ডোসিয়াম। ইন্ডোসিয়ামটা এটা এটাকে এই বলা যায়, মনে করো তোমার প্রত্যেক সব কিছুর তো একটা না একটা আবরণ থাকে না, তো ঠিক একই রকম এই যে রেণুথলিটা, এই রেণুথলির যে আবরণটা, সে আবরণটাকে বলা হবে ফলস ইন্ডোসিয়াম। এখানে যদি ওইভাবে ক্লিয়ারলি তোমাদের চিত্রটা দেখা যাচ্ছে না, এটা 3D একটা চিত্র পাইলে ভালো বোঝানো যেত। ফলস ইন্ডোসিয়াম, ঠিক আছে। হুম,
গাছ নিয়ে আসলে ইন্ডোসিয়াম। এই দেখো এখানে সুন্দর মতো বলে দিচ্ছে ফস ইন্ডোসিয়াম মানে কি, ওয়ান ইজ দ্য, দেখো এ রোল্ড মানে একটা কি পেঁচানো একটা আবরণ যেটার মধ্যে স্পোরেঞ্জিয়া থাকে এবং স্পোরেঞ্জিয়াটা বড় হয়, গ্রোথ হয়। তো এটাই তো নাম দিছি, কি নাম দিছি তোমার হলো এটা কি বলো, ফলস ইন্ডোসিয়াম। আচ্ছা, সামনে একটা চিত্র আছে, চিত্রের মধ্যে থাকার কথা, কই গেল, এই দেখো, এই দেখো। তাহলে তুমি যদি আসো এখানে খেয়াল করো, এই হলো পাতা, পত্রক টিস্যু মানে পাতার ত্বক। ওকে, দেখো রেণুথলিগুলো সব একসাথে কি একটা দুইটা অনেকগুলো কি আছে কিনা, এখানে একটা আবরণের মতন দেখা যাচ্ছে না, এই আবরণটাকে বলা হবে ফলস ইন্ডোসিয়াম। কি বলা হয়? এই যে স্পোরেঞ্জিয়াগুলো গোত্র, তাহলে এই যে গুচ্ছ করে আছে এটাকে কি বলা হবে? সোরাস। সোরাস উৎপন্নকারী টিস্যুকে বলা হবে কি আমরা। কতগুলো শব্দ আছে এখানে ইম্পর্টেন্ট, খেয়াল করো। তাহলে স্পোরেঞ্জিয়াগুলা পাতার এক পাশে কিনারা করে থাকবে, তখন তাকে বলা হবে কি সোরাসটা। যেখান থেকে তৈরি হবে তার নাম কি? আমরা বা প্লাসেন্টা, ঠিক আছে। আর যেটা দিয়ে ঢাকনা থাকবে তার নাম কি? ওকে, এগুলা সামনে আমরা আরো ডিটেলসে পড়বো, সামনেই আসতেছি। প্রোথেলাস গ্যামেটোফাইট, সবুজ, হৃৎপিণ্ডাকার এবং সহবাসী। খুব সুন্দর। আমরা একটু চিত্রটা উপরেই আছে, একবার আমরা এখান থেকে দেখাই। গেলে কই, এদিকে দিকে তাকান, এই একটু শুধু চিত্রটা দিকে তাকাবা, ডানে বামে তাকানোর দরকার নেই। এই চিত্রটার দিকে তাকাও, এটার নাম হলো প্রোথেলাস। প্রোথেলাসটা দেখাতে কি দেওয়া এখানে এন, এটা তার কি দশা? হ্যাপ্লয়েড বা গ্যামেটোফাইটিক দশা। এই দশার মধ্যে নিচে আছে মূল রোমের মতন কি দেখা যাচ্ছে, বা রাইজয়েড। আবার থাকে হলো ক্লোরোপ্লাস্ট, সবুজ বর্ণের। কি বর্ণের? এই প্রোথেলাসের ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন কিনা দুইটা জিনিস, আর্কিগোনিয়ামও আছে, অ্যানথ্রেডিয়ামও আছে, অর্থাৎ স্ত্রী এবং পুং জননাঙ্গ দুইটাই আছে, জননকোষ আছে। এই যে দশাটা, এই দশাটাকে বলা হবে প্রোথেলাস। এটা হৃৎপিণ্ড আকৃতির, হার্টের মতন দেখতে, সবুজ, স্বয়ং সম্পূর্ণ বলা হয়। কারণ কি? কারোর উপর ডিপেন্ড করা লাগতেছে না তো, তার মধ্যে নিজস্ব ক্লোরোপ্লাস্ট আছে, সে নিজের খাবার নিজে তৈরি করে, স্বনির্ভর। কথাকে বুঝাতে পারছে? তাহলে এই কোশ্চেনটা পরীক্ষাতে আসে, প্রোথেলাস কাকে বলে। ঠিক আছে, তো বলবো যে টেরেসের জীবন চক্রে যেই দশায় তার কি থাকে, সে নিজেই নিজের খাবার তৈরি করতে পারতেছে, বা এটাকে কি বলি আমরা, ক্লোরোপ্লাস্ট আছে, সবুজই, স্বনির্ভর, এই কথাগুলো বলে দিবা তোমরা তখন। তাহলে বৈশিষ্ট্য যেখানে ছিলাম, তাহলে প্রোথেলাস কি জিনিস বুঝতে পারছো? আচ্ছা, সবুজ, হৃৎপিণ্ডাকার, সহবাসী, স্বয়ংসম্পন্ন। রাইজোমের নিচে অস্থানিক মূল বেরো। হ্যাঁ, খুব সুন্দর কথা বলছে। এ হলো রাইজোম, কাণ্ডের নিচে থাকে, কাণ্ড থেকে রূপান্তরিত হয়ে রাইজোম তৈরি করছে। রাইজোমের নিচে এগুলো কি মূল। মূলগুলো কি আম গাছের মূলের মতো নাকি এরকম চিকন চিকন, মানে ধান গাছের মুঠি ধরে উঠে ফেলতেছো তুমি মনে করো, আছে না এরকম, এরকম মুঠি ধরে আমরা উঠে ফেলতে পারি, এটাকে মূল, গুচ্ছ মূল বলা হয়, অস্থানিক মূল বলা হয়। মূলের মধ্যে আমরা পড়াবো একটা মূল হলো, নাম হলো প্রধান মূল। প্রধান মূল হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের বৈশিষ্ট্য। আম গাছের মূল, কাঁঠাল গাছের মূল, মোটা মোটা মূল, অনেক দূরে চলে যায়, এগুলো হলো দ্বিবীজপত্রী উদ্ভিদের মূল, প্রধান মূল। আর গুচ্ছ মূল বা অস্থানিক মূল এগুলা, ঠিক আছে। আচ্ছা, তাহলে এদের মূলটা কি ধরনের মূল? অস্থানিক মূল। কথা কি বুঝতে পারছি? আর আম গাছ এগুলো কি মূল? প্রধান মূল, প্রধান মূল। দ্বিবীজপত্রী না, দ্বিবীজপত্রী। তারপরে পাতার মধ্যে কি থাকে? র্যাকিস। র্যাকিস বলতে বোঝাবে এই যে পাতার মধ্যে যে দণ্ডটা দেখা যাচ্ছে, তুমি যদি চিন্তা করো, এই দেখো, মনে করো নারকেল গাছ আছে না, নারকেলের পাতা আছে না, বড় নারকেলের পাতা, নারকেলের একটা ঢাল, এর মধ্যে আবার এরকম চিকন চিকন নারকেলের কি থাকে, এর এরকম থাকে না তোমার, প্রত্যেকটা মাথা আমার মাঝখানে কি থাকে? শলা থাকে না? এই মাঝখানে যে শক্ত অংশটা থাকে, আমরা কি করি, না দিয়ে এটা থেকে এই শলাগুলা সব কি করে কাটা, পাতা কাটা হয় না, এই মাঝখানে শক্ত এই অংশটাকে বলা হবে র্যাকিস। কি বলা হবে? বা খেজুরের পাতা ডালের কথা চিন্তা করতে পারো। তাহলে ঠিক একই রকম এই মাঝখান দিয়ে যে অংশটা গেল, এটার নাম হলো র্যাকিস। এটার নাম কি? র্যাকিসের দুই পাশে পাতাগুলা থাকে, র্যাকিসের দুই পাশে পাতাগুলা থাকে। তাহলে পাতায় র্যাকিস থাকতেছে। তারপর বলছে টেরেস উদ্ভিদ টেরিডোফাইট, কারণ এটি ফটোসিনথেটিক। আচ্ছা, এই কথা দরকার আছে। এটাকে টেরিডোফাইটা বলার কারণ কি? টেরিসকে একে তো সেটা ফটোসিনথেটিক, ভালো কথা, আবার সে ভাস্কুলার, আবার হলো অপুষ্পক।
এই জন্য তাকে আমরা কি করছি, এখানে তারা এটা মানে হুদেই দিল এই কথাটা, এটা তো আমরা জানি, তারা মনে করছে আমরা জানি না। এটাকে 1 নাম্বার, এটাকে ছত্রাক বললাম না কেন, এটাকে ছত্রাক বললাম না কেন, ভাই এটা তো ক্লোরোপ্লাস্ট আছে, ছত্রাকে ক্লোরোপ্লাস্ট নাই, আচ্ছা ভালো কথা। তাহলে এটাকে বায়োপ্লেটা বললাম না কেন, কারণ এটার মধ্যে আবার কি আছে, ভাস্কুলার আছে, বায়োপ্লেটাতে ভাস্কুলার নাই, বুঝছো কিনা, এই আর কি কাহিনী। তো বাংলাদেশের টেরেস উদ্ভিদ একটি পরিচিত একটা পার্ন উদ্ভিদ, পার্নবর্গীয় উদ্ভিদ। তো খোলা এবং উন্মুক্ত জায়গায় এবং রোদে জন্মাতে এরা পছন্দ করে বলে এদেরকে কি বলা হয়, সান ফার্ন বলা হয়। সূর্যের নিচে জন্মাতে ভালো লাগে তাদেরকে, ঠিক আছে, এরা পরীক্ষাতে আসবে কম আর কি। তো বাংলাদেশের টেরিসের 16টি প্রজাতি জন্মায়, তাহলে বাংলাদেশে কয়টা জন্মায়, 16টা টেরিস। তো তার মধ্যে সবচেয়ে বেশি বাংলাদেশে কোন টেরিসটা জন্মায়, টেরিস বিটাটা, ঠিক আছে। এটা হলো বাংলাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় বা সবচেয়ে বেশি জন্মায়। তারা কোন জায়গায় সবচেয়ে বেশি জন্মাতে ভালো লাগে তাদের, রোদের মধ্যে, এই জন্য তাদেরকে কি বলা হয়, আচ্ছা ঠিক আছে। তাহলে এবার আসে আবাসস্থল কোথায় থাকে, অলরেডি আমরা জানি যে রোদে জন্মাতে ভালো লাগে, কিন্তু থাকে ওটা কোথায়, মূলত স্যাঁতস্যাঁতে জায়গা থেকে থাকে। তাছাড়াও তোমার মনে করো ইটের স্তূপ, তারপরে বিভিন্ন ওই মনে করো রাজাদের বাড়ি 100-200 বছর আগের পুরানো বাড়ি টাড়ি থাকে না, যেখানে কেউ থাকে না, ইটের স্তূপ ইত্যাদি এলাকাতে থাকে। অর্ধবায়বীয় বা সাব এরিয়াল অঞ্চলে থাকতে পারে। অর্ধবায়বী মানে কি, ওই যে কঠিন কোনো কিছু যেখানে বাতাস বায়ু সবসময় থাকে না। তো টেরেসের মধ্যে মোট কয়টা প্রজাতি আছে, টেরেস গণের মধ্যে 250টা, বাংলাদেশে আছে কয়টা, 16টা। ওকে, তো এখন আসি আমরা টেরেস কাকে বলে বুঝলাম, টেরেস কি জিনিস সেটা বুঝলাম, টেরেসের কিছু কমন বৈশিষ্ট্য পড়লাম। কমন বৈশিষ্ট্যগুলো কি এখন মনে আছে না তোমাদের, আসলে সবাই কিন্তু কমন কয়েকটা বৈশিষ্ট্য পারবা। আচ্ছা, কিছু মানে কমন বৈশিষ্ট্য বাদ দিয়ে আনকমন বলো, মানে যেগুলা বায়োপ্লেটের সাথে টেরিডোফাইটার পার্থক্যের বাইরে। 1 নাম্বার বলতে পারি প্রোথেলাস আছে, প্রোথেলাস আছে। 2 নাম্বার বলবা কি, আর কি বলা যায়, পাতায় র্যাকিস আছে। হ্যাঁ হ্যাঁ, হেটারোক্রমিক জনক, এটা মানে এটা কমন কোশ্চেনই। তারপরে বলবা তোমার পাতায় র্যাকিস আছে, তারপরে বলবা কি স্পোরেঞ্জিয়াগুলো একসাথে পাতার কিনার দিকে সোরাজ গঠন করে। হ্যাঁ, তারপরে ওই যে কি রাইজম, কাণ্ডগুলা রাইজমে রূপান্তরিত হয়, ঠিক আছে। রাইজমটা আবার কি দ্বারা আবৃত, রেমনটা দ্বারা আবৃত। ভাই তুমি এগুলা বুঝো না বুঝো, মানে তোমার হলো মুখ দিয়ে শুধু বের হবে এগুলা। হ্যাঁ, ফলস ইন্ডোসিয়াম নামক একটা পর্দা দ্বারা তোমার হচ্ছে সোরাসটা ঢাকনা থাকে, ঠিক আছে, এই আর কি। তো আসো আমরা টেরেসের দৈহিক গঠনটা পড়বো। তো অলরেডি এই গঠনটা তোমরা কিন্তু দেখতে পাইছো। আচ্ছা, আমরা একটু গঠনটা পড়াই, আসো। এটা এখান থেকে একটু ধরে ধরে পড়াইতে হবে, দেখা ট্রাই করে। থাকুক এটা দিক দিয়া। এবার পড়াতে বুঝা মানে সহজ হবে, নাহলে বারবার আমাকে চিত্র নিয়ে টানাটানি করতে হবে, ঠিক আছে। আচ্ছা আসো, তাহলে আসো আমরা তার বাহ্যিক গঠনটা পড়বো, বা দৈহিক গঠনে কি দেখা যাচ্ছে এই জিনিসটা আমরা একটু এখান থেকে পড়ে আসো। তো টেরিসের প্রধান উদ্ভিদ রেণুধর বা স্পোরোফাইটিক। হ্যাঁ, ভালো কথা, খুব সুন্দর কথা বলছে। টেরিসটার দেহটা কি, ডিপ্লয়েড, এই জন্য বলছে স্পোরোফাইটিক। তাহলে স্পোরোফাইটিক শব্দের মানে হলো, আমরা আগেও বলছি, অর্থাৎ টুমেন, ডিপ্লয়েড। এই যে দেখছো দেখছো কি লিখছে, ডিপ্লয়েড। ওকে, আচ্ছা, তাহলে তাদের মেইন দেহ হলো ডিপ্লয়েড। ওকে, এরপর বলছে দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত। ঠিক আছে, আমরা মূল কাণ্ড পাতায় বিভক্ত দেখতে পাচ্ছি। কাণ্ড রাইজম, তাহলে রাইজম শব্দের অর্থ ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ভূ নিম্নস্থ, রাইজমটা কি বুঝতে পারছো? রাইজমের উদাহরণ কি মনে আছে তোমাদের? রাইজমের উদাহরণ হলো গোলালো। গোলালো নাকি পেঁয়াজ, কোনটা দেখি তো। এটা পরের অধ্যায় আছে, টিস্যু অধ্যায় আছে, আর কি বলে নগ্নবীজ অধ্যায় আছে। আদা এবং হলুদ কারো হইল না। আদা এবং হলুদ হলো রাইজমের উদাহরণ। কি, আদা আর হলুদ রাইজমের উদাহরণ, এই কথার মানে কি বুঝতে পারলে তুমি বলো?
ওর নাম জানি কি ভুলে গেলাম, শ্রেয়া, শ্রেয়া ঘোষাল না বলো। আচ্ছা আসো, আদা এবং হলুদ, এটা হলো যে রাইজমের উদাহরণ। যে মানে কি রাইজম বলতে কি বুঝলাম আমরা, মানে কাণ্ড আছে না আম গাছের কাণ্ড, ওটা কাণ্ড থাকার কথা কোথায়, মাটির উপরে না, থাকি তো মাটির উপরেই। আদা এটা হলো জিনিসটা হলো কাণ্ড, কিন্তু থাকে কি মাটির নিচে, এই জন্য এটা ভূ নিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে, কাণ্ড থাকার কথা হলো মূলের উপরে, মানে ভূমির উপরে। যে কাণ্ড ভূ নিম্নস্থ হয়ে গেছে সেই কাণ্ডর নামই হলো রাইজম। জিনিসটা কাণ্ডই, কিন্তু মাটির নিচে থাকে। আমরা কাণ্ড, এরকম আরো অনেকগুলো শব্দ আছে, রাইজম, টিউবার, বাল্ব, রানার। ঠিক আছে, এটা নগ্নবীজ উদ্ভিদে পড়াবো। যেমন রানার, রানার হলো কচুর লতি আছে না, গাছ থেকে হয়ে অনেক দূরে চলে যায় লতি। ঠিক আছে, বাল্বের উদাহরণ হলো তোমার হলো পেঁয়াজ, রসুন, এগুলো বাল্বের উদাহরণ। টিউবার হলো কি, টিউবার হলো আলু, আলু হলো টিউবার। আচ্ছা, তার মানে আমরা বুঝতে পারলাম রাইজম থাকে, তাহলে রাইজম থাকে রূপান্তরিত এবং আবাসভূমির কয়েক সেন্টিমিটার গভীরে জন্মায়, খুব বেশি একটা বেশি না। আচ্ছা, কয়েক সেন্টিমিটার গভীরে জন্মানোর মূল পিছনের কারণটাই হলো এই অস্থানিক মূল। যে সকল মূল খুব গভীরে যায় না এবং গুচ্ছ করে থাকে, এগুলোই হলো অস্থানিক মূল। আর যেগুলো গভীরে চলে যেগুলো হলো প্রধান মূল। তাহলে এই জন্য অল্প একটু জায়গার মধ্যে থাকে, এই জন্য তোমরা কিন্তু উঠাই লাল শাক, বিভিন্ন শাক টাক থাকে না, তোমরা এরকম ধরে উঠানো যায়, হ্যাঁ, টান দিলে উঠে আসে। তাহলে কয়েক সেন্টিমিটার গভীরে জমে, দেখতে লম্বা, বৃদ্ধি অনির্দিষ্ট, মানে দেখতে লম্বা হবে এবং অনেক বেশি লম্বা হতে পারে। আচ্ছা, তা রাইজমের নিম্নতল হতে সূক্ষ্ম স্বল্প শাখাযুক্ত অস্থানিক মূল গুচ্ছাকারে বের হয়, কথাটা ঠিক আছে। আমরা দেখলাম রাইজমের নিচ থেকে অস্থানিক মূল যেটা গুচ্ছাকারে বের হচ্ছে। ওকে, ঠিক আছে। পাতা চিরসবুজ এবং পক্ষল যৌগিক, আমরা প্রত্যেকটা পয়েন্ট এমন একটা কথা বলি তোমাদেরকে, সেটা হলো এই যে লাইনটা আছে না, আমার একটা কথা মনে রাখো, সেই লাইনটা এই পরীক্ষার দিন তোমরা একটু মাইন্ড, মানে একটু মনে করো, পরীক্ষা দেওয়ার সময় আমার কথাটা মনে না রাখলেও এমনি মনে চলে আসবে, কারণ এখান থেকে একটা এমসিকিউ আসবে, এটা হলো অবধারিত। এতটুকুর ভিতর থেকে একটা এমসিকিউ আসবে, এটা হলো অবধারিত। তবে একটা কথা তোমরা বিশ্বাস করবা না, করতে ট্রাইও করবা না, সেটা হলো সবাই পরীক্ষার হল থেকে বের হয়ে এসে বলবা দেবা, ইস একটা এমসিকিউ ভুল করে ফেললাম। এটা গ্যারান্টি, আমি জীবনে যত পরীক্ষা দিয়েছি সারা জীবন ভুল করছি এই জায়গাতে করছি, মানে প্যাস লাগে। ওই সোরাস, এই যে তোমার হলো কি প্লাসনটা কোত্থেকে কি তৈরি হলে, আমি এগুলো কখনোই মনে রাখতে পারতাম না। ঠিক আছে, মানে একবার শিওর আসবে একদম এই জায়গাটা থেকে, তুমি ভুল করবেই। এই জন্য একটু সিরিয়াসলি মনোযোগ দিবা, বুঝাইতে পারছি? এখন যেদিন ভুল করবা সেদিন আমার কাছে আইসো আবার, ঠিক আছে, বলে দিছি। তাহলে পাতা চির সবুজ এবং পক্ষল যৌগিক। পক্ষল যৌগিক মানে কি, তুমি যদি দেখো খেজুরের পাতাটা আছে না, খেজুর গাছের পাতাটা কেমন থাকে, এটা ডাল এবং চিকন করে থাকে না, তো ঠিক এরা হলো কি এরকম চিকন করে পক্ষল যৌগিক। ঠিক আছে, এটা বলা হয়। তারপরে তোমার হলো এই ফার্নবর্গীয় পাতাকে ফ্রুন বলা হয়। তাহলে খুব সুন্দর, এই যে পাতাটা, এই পাতাটাকে কি বলা হয়, ফ্রুন। তাহলে তোমাকে যদি বলা হয় এই যে ফ্রন্ট বলা হয় কাদেরকে, ফার্নের পাতাকে, এটা ক মার্কে আসবে এবং ডিওতেও আসছে। ঠিক আছে, মুকুল অবস্থায় কিভাবে থাকবে তাকে বার্নেশন বলা হয়, আর তাদের বার্নেশনটাকে কি বলা হয়, সার্সিনেট বার্নিশন। এটা কি বুঝতে পারছো তো, সার্সিনেট বার্নিশন আমরা কিন্তু চিত্রতে দেখাইছিলাম। এই যে দেখা যাচ্ছে সার্সিনেট বার্নিশন, কচি অবস্থা কুণ্ডলিত এইভাবে থাকে, পরে আস্তে আস্তে করে পাতাটা খুলতে থাকে। আচ্ছা, কুণ্ডলিত কচি পাতাকে ক্রোজিয়ার বলে। এখানে এই প্যাচ লাগে গেছে, দেখছো প্যাচটা লাগছে এখানে। এই যে এই অবস্থাটাকে বলে বার্নেশন, আর জিনিসটাকে বলে কি, ওই পাতাটাতে এইভাবে আছে এই অবস্থা, এই ধরনের শেপকে বলা সার্সিনেট বার্নিশন। হ্যাঁ, তুমি যদি এরকম সাপান্নতে পেঁচাইয়া থাকো, ওইটারও বলা হবে সার্সিনেট বার্নিশন। কিন্তু তুমি তো আর সার্সিনেট বার্নিশন না, তুমি তো হলো মানুষ। তুমি যে এমনি পেঁচাই আছো, এই জন্য তোমার নাম দিছি কি, তাহলে কুণ্ডলিত কচি অবস্থায় যে পাতাটা এইভাবে আছে, এই ধরনের ব্যাপারটাকে কি বলা হয়, সার্সিনেট বার্নিশন। আর জিনিসটা এবার কি, জিনিসটাকে আমরা বলি ক্রোজিয়ার। তাহলে পরিণত অবস্থা পাতাটাকে বলা হয় ফ্রন্ট, আর যখন কুণ্ডলিত অবস্থা থাকে তার নাম কি। আর এই যে বিন্যস্ততা, এই যে এরকম অবয়ব, এই যে পেঁচানো থাকে, এই জিনিসটাকে কি বলা হয়, কথা কি বুঝতে পারছো? কেন বললাম যে 1 নাম্বার ভুল হয়। আচ্ছা, পত্র, যৌগপত্র। যৌগপত্র মানে কি, একটা পাতার ভিতরে অনেকগুলা পাতা। ঠিক আছে, এবং প্রতিটি পত্র খণ্ডকে পিনা বলা হবে। কি বলা হবে, এই যে একটা পিনা আছে, এই যে একটা পিনে এখানে আছে, প্রতিটি পত্র খণ্ডকে কি বলা হবে, পিনা। পিনা আমাদের কানের মধ্যে যেমন কি থাকে, হ্যাঁ হ্যাঁ, এই একটা পিনা, এই একটা পিনা, এই একটা পিনা, এবং এই পিনাগুলা কি
অবিন্তক। তুমি একটা আম গাছের একটা পাতা ছিঁড়ো, এটা কি বিন্তক যুক্ত না? মানে আম পাতা যখন ছিঁড়বা তুমি এটা আওয়াজ হবে এবং এখানে একটা মার্ক থেকে যাবে, গোল একটা মার্ক থেকে যাবে। কথাকে বুঝতে পারছো? আমের কিন্তু এইখান থেকে যে তুমি এই যে মূল পাতাটা থেকে এখান থেকে যে পাতাটা তুমি যদি ছিঁড়ে পেলো, এখানে কোনো বিন্ত নাই, মানে কোনো ইয়া নাই। বুঝতে পারছো? মানে একদম ওই যে তোমার লজ্জাবতী বা বিভিন্ন গাছ আছে না, যে দোলে একদম স্মুথলি চলে আসে, এরকম আর কি। তাহলে প্রতিটি পত্র খণ্ডকে কি বলা, পাতার খণ্ডকে কি বলা হবে? পিনা। পিনাগুলা কি বিন্তক যুক্ত নাকি অবিন্তক? অবিন্তক। সাধারণত অপোজিট কখনো কখনো কিছুটা একান্তরভাবে থাকে। কিভাবে থাকে? একটাই পাশে একটাই পাশে, তাহলে কি একান্তরভাবে থাকে না? পরস্পর কি একান্তরভাবে থাকে। প্রতিটি পিনা অবিন্তক, সরু লম্বাটে, হ্যাঁ বলছে এগুলো কি লম্বা লম্বা না? এবং কিনারাগুলো কি মসৃণ। কিনারাগুলো কি থাকে? শীর্ষক পিনা সর্বাধিক লম্বা। তাহলে কোনটা সবচেয়ে বেশি লম্বা দেখেন তো? এই পাতা, এই পাতা। পিনা কি জিনিস বলো? কে বলবো? এই যে তাসিন বলো, মনে আছে কিনা? পিনা কি? পিনা কি বলো? দেখছো, ভুলে গেছো। প্রতিটি খণ্ড, এরা পুরোটা মিলেই তুমি একটা পাতা। এই পাতার এই প্রত্যেকটা অংশকেই বলা হবে এক একটা পিনা। এর মধ্যে সবচেয়ে বড় পিনা কোনটা? শীর্ষক, যেটা মাছ উপরে, সবচেয়ে উপরে যেটা। বুঝতে পারছে? আচ্ছা, আমি আবার পড়া জিজ্ঞাসা করবো না, মাথায় ঢুকে নিতে হবে। এবং এদের কিনারা মসৃণ। শীর্ষক পিনা সর্বাধিক লম্বা। প্রতিটি পত্র সরল বল্লমাকার। বল্লমাকার মানে কি? এই যে চিকন বল্লম আছে না, এই যে শালতা বিভিন্ন জাতের মারামারি করতে বল্লমের মতন চিকন বল্লমাকার, অবিন্তক। পাতার অক্ষ বা র্যাকিস বলা হয়। হ্যাঁ আমরা জানি পাতার অক্ষ, এই যে অক্ষের উপরে এই জিনিসগুলো আছে এগুলোকে কি বলা? এই মাঝখানের র্যাকিস। বলছে র্যাকিসের দুই পাশে তারা কিভাবে থাকে? একান্তর ভাবে সজ্জিত থাকে, এই যে জোড়ায় জোড়ায়। তারপরে বলছে রাইজম, এক প্রকার অসংখ্য বাদামি রঙের শল্কপত্র দ্বারা আবৃত থাকে। আমি একটু আগে বলছিলাম রাইজম কি দ্বারা আবৃত থাকে? রেমেন্টা। কোন বর্ণ বলছিলাম? বাদামি বর্ণ। তাহলে রাইজমটা কোনটা? রূপান্তরিত কাণ্ড যেটা, সেটা কি দ্বারা আবৃত থাকে? স্কেল। স্কেলটাকে কি বলা হয়, বা শল্কপত্রটাকে কি বলা হয়? রেমেন্টাম বলি। কি বলি? দেখো ঢাকা ইউনিভার্সিটি 17-18 সালে আসছে, 11-12 সালে আসছে রেমেন্টা। পরিণত পত্রকে নিম্ন তলের কিনারায় সোরাই উৎপন্ন করে। হ্যাঁ আমরা বলছি তো পাতার নিচের দিকে সোরাই থাকে, ওই যে স্পোরগুলো জমা, স্পোরেঞ্জিয়াগুলো যুক্ত হয়ে সোরাই। তাহলে আমরা যা যা পড়লাম 1 মিনিটে একটা সামারি করে আসি, আসো। এবার আমার বই না দেখে আমরা একটু সামারি করি, আসো। তো প্রত্যেকটা লাইন আমরা ধরলাম, দেখো এর মানে বোঝা যাচ্ছে যে প্রতিটা লাইন বা লাইন এখান থেকে আসে। দাঁড়াও, তো আসো আমরা 1 নম্বরে একটা উত্তর দেই, আসো। যেটা প্রথম কোশ্চেন হলো, এই যে আমাদের টেরেসের পাতাকে কি বলা হয়? ফ্রন্ট। এর প্রতিটি পত্রখণ্ডকে কি বলা হয়? পিনা। তারপর তোমরা যদি আমাকে বলো এদের পাতাগুলা মানে কি ধরনের? পাতাগুলো তো বলতে পারি আমরা, এগুলো হলো কি সরল বলতে পারি, অবিন্তক বলতে পারি, আর এমনি চিরসবুজ তো আছেই, ঠিক আছে। কুণ্ডলিত মানে কচি মানে মুকুল অবস্থায় বা কচি অবস্থায় যে তারা কুণ্ডলিত হয়ে থাকে, এটাকে কি ধরনের কি বলা হয়? আর ওই পাতাগুলাকে কি বলা হবে? ক্রোজিয়ার বলা হবে। আচ্ছা, আর রূপান্তরিত যে কাণ্ডটা সেটাকে কি বলা হয়? রাইজম। রাইজমের আবরণটা কি দ্বারা তৈরি হয়? আবরণটা কি দ্বারা? বাদামি মানে শল্কপত্র। শল্ককে ইংলিশে স্কেল বলা হয়। কি বলা হয়? স্কেল। কিন্তু এই ক্ষেত্রে স্পেসিফিক নাম কি? এই স্কেলটার নাম কি? রেমেন্টা। তোমরা সবাই ঈদের ড্রেস কিনছো, সবাই কি কিনছো? 3 পিস কিনছো। কিন্তু এই 3 পিসটা হলো তোমার মনে করো ওই যে স্টার জলসা নাটক, পাখি নাটক না কি নাটক কি ছিল, এরা শুধু পাখি পড়ছে এই জন্য নাম হয়ে গেছে ড্রেসের নাম কি? আর সবাই তো এটা জানে 3 পিস, কিন্তু এইটার নাম কি? এটা পাখি ড্রেস। তো ঠিক এটা স্কেল, সবাই জানে এই জিনিসটার নাম স্কেল, কিন্তু স্কেলটার আরেকটা স্পেশাল নাম কি? রেমেন্টা। কথা কি বুঝতে পারছি? তারপরে আসো পাতাগুলা যে দণ্ডের মধ্যে থাকে, যে অক্ষের মধ্যে থাকে, অক্ষটাকে কি বলা হয়? র্যাকিস। কি বলা হয়? র্যাকিস। তাহলে আশা করি আমরা তার বাহ্যিক গঠনটা মোটামুটি হয়ে গেল পড়ানো। তো তোমাদেরকে তারপরে আসি অন্তগঠনে আসি। কোথায় আসি? অন্তগঠনে আসি। অন্তগঠন দ্যাট মিনস তার একটা কোষ কেটে নিয়ে আসলাম, আনার পর আমরা যখন মাইক্রোস্কোপে দেখবো, দেখেন আমরা কি দেখতে পাই। আসো, বলছে অন্তগঠনের মধ্যে
সর্ববাহিরে প্যারেনকাইমা কোষের এক স্তর বিশিষ্ট এপিডার্মিস থাকবে। খুব সুন্দর কথা বলছে। যেই কোনো জিনিসের মাথায় রাখবা মূল ব্যতীত, কি ব্যতীত? মূল ব্যতীত যেই কোনো জিনিসের আবরণকে এপিডার্মিস বলে, আর মূলের আবরণকে এপিব্লেমা বলে। কি বলে? তাহলে তুমি যদি তার যে কোনো একটা অংশ কাণ্ডের, এই দেখো, ও লেখাও তো দিচ্ছে তারা খুব সুন্দর করে, কাণ্ড, তুমি যদি তার কাণ্ড থেকে একটা স্লাইড কেটে নিয়ে আসো, এনে যদি মাইক্রোস্কোপ দিয়ে দেখো, সবার বাইরে কি পাবা? বা কি পাবা? কাণ্ডত্বক। কাণ্ড থেকে আনলে কি পাবা? কাণ্ডত্বক। মূল থেকে আনলে কি পাবা? মূলত্বক। তো এটা তো সিম্পল বিষয়, ঠিক আছে। এখন এই এপিডার্মিসের পর আরেকটা লেয়ার থাকতে পারে, সেটার নাম হলো অধতক। সেটার নাম কি? অধতক। এখানে অধতকটা লেখে নেই, কিন্তু আছে এখানে, এখানে দেখায়ও নেই তারা, যে বহিতক দিয়ে পরিবেষ্টিত অবস্থা দুই স্তর বিশিষ্ট হাইপোডার্মিস এবং হাইপোডার্মিসের নিচে থাকে হলো কর্টেক্স। এগুলো এখানে অত ভালোভাবে দেখায়নি, এটা আমরা টিস্যু অধ্যায়ে ভালো করে পড়াবো। শুধু মাথায় ঢোকাও, বাইরের দিকে পাইছি আমরা কি? এপিডার্মিসের পরে এখানে আরেকটা লেয়ার আছে, এখানে কেন জানি তারা দেখায়নি, আমি বুঝতেছি না। অধতক মাথায় রাখবা, অধতক শুধুমাত্র কিসে পাওয়া যায়? কাণ্ডে পাওয়া যায়। আচ্ছা, আমি একটা কোশ্চেন করি। আমি একটা স্লাইড কেটে নিয়ে আসলাম, মাইক্রোস্কোপ দিয়ে দেখলাম যে কিরে এপিডার্মিস পাওয়া যাচ্ছে আর এখানে অধতক পাওয়া যাচ্ছে, আমাকে বলো তো এটা কি মূল নাকি এটা কাণ্ড? কেমনে বুঝছো? তাহলে এই কোশ্চেন কি জীবনে কোনোদিন ভুল হবে? এটা কত জায়গায় আছে যা বলার বাহিরে। তাহলে অধতক এবং এপিডার্মিস শুধুমাত্র পাওয়া যাবে কাণ্ডে, আর যদি মূল হয় তুমি চিনবা কিভাবে? অধতক থাকবে না, নাম্বার 1 অধতক থাকবে না, আর নাম্বার 2 এটা এপিডার্মিস না, এটাকে বলা হবে এপিব্লেমা। ঠিক আছে। আর একটা পয়েন্ট আছে, সেটা হলো কাণ্ডের মধ্যে তোমার থাকে হলো কিউটিকল। এখানে যদিও দেখাচ্ছে না, মূলের মধ্যে কিউটিকল পাওয়া যায় না, এটা আমরা সমস্যা না, আরো পরে জানবো, পরের অধ্যায়ে পড়াবো তোমাদেরকে। তাহলে হাইপোডার্মিস থাকে। এরপরে দেখো অনেক সারি, একাধিক সারি, দেখো এখানে অনেকগুলো সারি না? অনেকগুলো সারি দেখা যাচ্ছে কিনা? এই অঞ্চলটাকে বলা হবে কর্টেক্স। এটাকে কি বলা হবে? এটার কাজ হলো খাবারটাকে জমা রাখা। কি করা? জমা রাখা, কর্টেক্স। ঠিক আছে। আচ্ছা, এই কর্টেক্সের মধ্যে এই যে গোল গোল করে কিছু বিক্ষিপ্তভাবে কিছু অঞ্চল দেখা যাচ্ছে, দেখো তো, দেখা যাচ্ছে না? আলাদা একটু ইয়া করে গাঢ় করে এদিকে, এগুলাকে বলা হবে ভাস্কুলার বান্ডেল, দ্যাট মিনস জাইলেম এবং ফ্লোয়েম। আচ্ছা, আমাকে একটু বলো তো, একটা কোশ্চেন উত্তর দাও, জাইলেম এবং ফ্লোয়েম এখানে কিভাবে আছে? এখানে মোটামুটি কর্টেক্সের মধ্যে ভাস্কুলার বান্ডেলগুলা মোটামুটি এবড়ো থেবড়ো বা বিক্ষিপ্তভাবেই আছে বলা যায়। তবে এর মধ্যে একটা ঘটনা আছে। এটা কি আছে? ঘটনা আছে। সেটা হলো কি জানো? সেটা হলো 100% এমসিকিউর জন্য ফিক্সড কোশ্চেন। এই ঘটনাটা হলো এই জাইলেমটা থাকবে কেন্দ্রে, আর বাইরের দিকে যা আছে সব হলো ফ্লোয়েম। ঘটনাটা মাথার ভিতরে ঢোকাও, যেদিন আমি শুনছিলাম ঘটনাটা ওই দিন থেকে আজ পর্যন্ত ঘটনা বলি নেই। কথাকে বুঝতে পারছো? এরকম কিছু এমসিকিউ আছে যেগুলো জীবনে কখনো ভুলি নেই, বলি না মাথার মধ্যে, ঠিক এই একটা এমসিকিউ জীবনে কোনোদিন ভুলি নেই। ট্যারিসের ভাস্কুলার বান্ডেলকে কি বলা হয়? হাইড্রোসেন্ট্রিক। ইসেন্ট্রিক, হাইড্রোসেন্ট্রিক হয়ে গেল। এই যে হাইড্রোসেন্ট্রিক। হাইড্রোসেন্ট্রিক মানে কি রে? যাদের জাইলেম কেন্দ্রে থাকে, ফ্লোয়েম পরিধির দিকে থাকে, জাইলেম থাকবে কেন্দ্রে, ফ্লোয়েম থাকবে পরিধির দিকে, তাদের এই অবস্থাটাকে বলা হবে হাইড্রোসেন্ট্রিক। উদাহরণ কি? ট্যারিস, আর কি আছে? সেলজানেলা, লাইকোপোডিয়াম। পরের অধ্যায় পড়াবো, টিস্যু অধ্যায় পড়াবো এগুলা। তো ট্যারিসের, তাহলে আমরা কি বললাম? অন্তঃগঠনে তুমি যদি আসো, অন্তঃগঠন থেকে 3-4টা কথা বলো, বেশি না, 3টা কথা বলবো আমরা, এখন পড়াই ফেলছি অলরেডি। তাহলে আমাদের ট্যারিসের অন্তঃগঠনে আসো, তার কাণ্ডের বাইরের দিকে থাকবে কি? এপিডার্মিস। আচ্ছা, আমাকে একটু বলো, আম গাছের কাণ্ড নিয়ে আসলাম, মাইক্রোস্কোপ করলে আমি কি দেখবো বাইরে? আমি একটা ওই যে নগ্নবীজ উদ্ভিদ নিয়ে আসলাম, কি পাবো? তার মানে যেই কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ডের যদি হয়, তাহলে বাইরে কি পাবো? তাহলে এটা কি ট্যারিসের জন্য শুধু? তাহলে এটা ঠিক হয়ে গেল না? যেই কোনো উদ্ভিদের ক্ষেত্রে কাণ্ড মানেই বাইরের দিকে কি? এপিডার্মিসের নিচে পাবো কি? তারপরে পাবো কি? কর্টেক্স। সব উদ্ভিদ, সব দেখবা যত কিছু আছে সকল উদ্ভিদের ক্ষেত্রে সেম। এরপর আমরা মাঝখানে পাবো কি? ভাস্কুলার বান্ডেল বা পরিবহন টিস্যু। পরিবহন টিস্যু তো আবার দুইটা জিনিস। এই ক্ষেত্রে জাইলেমটা থাকবে কোথায়, আর ফ্লোয়েমটা কোথায় থাকবে? এই অবস্থাটাকে কি বলা হয়? হাইড্রোসেন্ট্রিক। আচ্ছা, সুন্দর হয়ে গেল। তো আমাদের আগামীকালকে আমরা, ছুটি না 1 মিনিট, র্যাকিসের অন্তঃগঠন থেকে পড়াবো আর কি, র্যাকিসের অন্তঃগঠন থেকে পড়াবো।